প্রত্যেকদিন ওই টাইমটা ফলো করবেন পোর্টালে গিয়ে। আর এক্সট্রা ক্লাস কালকে রাখা হয়েছে, একদম আবার শুরু থেকেই দেখাবো যার যে প্রবলেম আছে। যেহেতু আমার এইখানে এক্সেলটা হঠাৎ করে কাজ করছে না, আমি ক্লাসটাতে মানে টাইমটাতে ইউজ করতে হবে, একটা এক সপ্তাহ পরে ক্লাস হচ্ছে, পাওয়ার বিয়েতে মুভ করছি, হ্যাঁ বেসিক থেকেই বোঝাচ্ছি, মানে বাংলা ধরে ধরে স্যার হ্যাঁ ইন্টারাপ্ট করছি স্যার, একটা কথা বলি। স্যার বলছিলাম স্যার এমসিকিউ যে এক্সামটা দিয়েছি ওর কোনো রেজাল্ট এখনো পাইনি। হ্যাঁ আর রেজাল্ট একটা কথা পাননি, স্যার, রেজাল্ট হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে দেবো। আমি মানে এই মাসটা প্রচন্ড ইয়েতে আছি, সবাই হয়তো যারা চাকরি হ্যাঁ করেন হ্যাঁ হ্যাঁ, তাদের। না না সেটা কোনো ব্যাপার না, সে আপনি পরেই দেবেন। আর স্যার বলছিলাম যে ওই মানে যে 100টা যে কোয়েশ্চেন দিয়েছেন ও কিছুটা করে উঠেছি, আমি পুরোটা হয়নি, তো ওইটা আপডেট করার কি কোনো লাস্ট ডেট আছে? না ওটা আপনার শুধু প্র্যাকটিসের জন্য, দেখুন ওটা দেওয়ার আচ্ছা কারণ আচ্ছা হচ্ছে আপনি যে কোর্সটা করলেন, আপনি এবার সবকিছু হয়ে গেল, আপনার একটা এক মাস পরে একটা ইন্টারভিউ পড়লো। এবার আপনি আচ্ছা ইন্টারভিউ আচ্ছা। পড়ার সময় আপনি নিশ্চয়ই পুরো ভিডিও কোনোদিন দেখতে পাবেন না, আমিও চাই না কেউ বসে বসে পুরো ভিডিও দেখো, পুরো ওয়েস্ট অফ টাইম। আপনি হয়তো হুম স্পেসিফিক হুম। যেগুলো আপনার উইক পয়েন্ট সেটা প্র্যাকটিস করলেন, এমসিকিউটাকে র্যান্ডামলি সাইট ওপেন করলেন, আবার দিতে থাকলেন, যতবার আপনি দেবেন তাতে হবে কি কিছু জিনিস ওটা মুখস্থ মতো হয়ে গেল, আপনি ইন্টারভিউতে হুম হুম। কনফিডেন্টলি তাকে বলতে পারবেন। ওই জন্য এটা দেওয়া, ওটা কোনো টাইম লিমিট নেই, কোনো লিমিটেশনও নেই দেওয়া যে 5 বার দিতে পারবো, আচ্ছা। যতবার খুশি আপনি আর দিতে পারেন। বলছিলাম, হ্যাঁ স্যার বলছিলাম যে ওই লাস্টে যে মানে আমাদের তো মার্কসটা ওই সার্টিফিকেশনে অ্যাড হবে তো, বলছিলাম স্যার ওই যে লাস্টে যে প্রজেক্টটা বা আর কি কোনো কিছু প্র্যাকটিক্যাল দিচ্ছেন মানে প্র্যাকটিক্যাল আমি এই সেটা? সপ্তাহ থেকে দিতে শুরু করব, মঙ্গলবার একদম আচ্ছা আচ্ছা দেবেন, আচ্ছা, চারটে চারটে ঠিক আপলোড আছে ঠিক হবে। আছে। হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, আপনি বলে বলুন। দিচ্ছি নামগুলো, আমুলের উপর যাবে একটা, আমুল যে আমাদের কোম্পানি আছে সের উপর একটা প্রজেক্ট আসবে। নেক্সট প্রজেক্ট আসবে ইন্ডিয়ান টেলিকমের, যে আমাদের যে টেলিকমের যেটা রিচার্জের ইনক্রিজ হওয়ার পরে যেটা হয়েছিল, বিএসএনএল এর যে গ্রোথ বেড়েছে তারপর কিছু কমেছে, সেই ট্রাইয়ের থেকে ডেটা আমি নামিয়েছি। এই দুটো আপাতত আসছে, আরো দুটো এডিশন হবে, একদম ডট মঙ্গলবার আপনি দেবেন 9টা নাগাদ, আমি পিং করব গ্রুপে যে আপলোড হয়ে গেছে। তার তার ডেমো ভিডিও দেওয়া থাকবে, আমি নিজেও ওটাকে আপনাদের ক্লিয়ার করে ভিডিওতে দিয়েও দেবো যে এরকম ভাবে করতে হয় প্রজেক্টটা, মানে 50% আমি বলেও দেবো, যেটা অনেকে বুঝতে পারছে না, অসুবিধা হচ্ছে। ভার্বালি ফর্মুলাতে আমি বলতে পারবো না, বাট আমি বুঝিয়ে দেবো প্রজেক্টটা কি। এই দেখুন আমার কাছে আমুলের ডেটাটা, আমি একবার স্ক্রিনটা শেয়ার করছি, কারণ আমিও বুঝতে পারি যে সবাই এখান থেকে নতুন নতুন শিখছে, সবাই হয়তো অতটা হ্যাবিচুয়েট না এসব ব্যাপারে, অনেকে কনফিডেন্ট লো ফিল করে। তা আমি দেখিয়ে দিচ্ছি আমুলের ডেটাটাতে, আমি কালকে রাতেই বসে বানাচ্ছিলাম এটা। আমুলের পুরো প্রোডাকশন ডেটা, ভয়ের কিছু নেই যে বড় ডেটা বা কিছু, পুরো বুঝিয়েও দেওয়া হবে যেরকম পিডিএফ এ মেনশনও করা থাকে। সেই মুহূর্তে তো একটা এরর আসছে আমার সিস্টেমে, পুরোটা আমি খুলে দেখাতেও পারছি না এক্সেলটা, এটা পুরো ডেটা থাকবে আমুলের প্রোডাকশন যেভাবে ডেটা হয়। এই প্রোডাকশন থেকে কি করে আমরা ড্যাশবোর্ড বানাবো, কি আমাদের আউটকাম থাকবে, কেপিআই কি করে বানাতে হয়, সবকিছু এর মধ্যে এডিশনাল থাকবে। আর এর সাথে একটা প্রজেক্টও দেবো যে এইটার থেকে আপনি কিভাবে এআই দিয়ে একটা ড্যাশবোর্ড বানাতে পারেন, যেটা আমি ক্লাসে দেখিয়েছি, সেটা আপনারা একটা প্র্যাকটিসের সাথে থাকবে ওটা। আপনারা পাওয়ার বিয়ে দেখতে পাচ্ছেন, স্ক্রিন ঠিকঠাক আসছে পাওয়ার বিয়ে স্ক্রিনটা? না স্যার দেখতে পাচ্ছি, হ্যাঁ পাওয়ার বিআই এসছে, পাওয়ার বিআই এসছে। পাওয়ার বিয়েটা তো এখন শুরু করার কথা নয়, অ্যাডিশনালি শুরু করছি, কারণ অলমোস্ট এক্সেল এর শেষ, পাওয়ার বিয়ে শুরু হওয়ার টাইমই। পাওয়ার বিয়ে কিছুই না, আজকালকার দিনে আমরা যেরকম ভাবে রিপ্রেজেন্ট করি কোনো ডেটাকে, মকআপ বলি যাকে আমরা, ডেটা ড্যাশবোর্ড মকআপ, মকআপ জিনিসটাতে আমরা এখন আর এক্সেলে কখনো ড্যাশবোর্ড অত বানাই না। এক্সেল আমরা 50% কাজ করি ডেটা ক্লিনিং এবং রেগুলার টাস্কের জন্য, ছোটখাটো রিপোর্ট এসব বানাতে আমরা এক্সেল ইউজ করে থাকি। বা আলটিমেট যা কাজ আমরা করব, রেজাল্টটা পাওয়ার বিআই থেকে করব, কারণ পাওয়ার বিআই তে মাল্টিপল ডেটা কানেক্টর আছে। এটা একটা লাইভ ডেটা হয়, লাইভ ডেটা মানে একটা ইউআরএল জেনারেট হয়, ইউআরএল বলতে যেরকম ওয়েবসাইটের ইউআরএল হয় ডাব্লিউ ওরকম পাওয়ার বিআই এর ইউআরএল দেওয়া হয়। ওই ইউআরএলটা যদি আমি লিংক শেয়ার করে দিই, সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকে, যে কোনো লোক সেটাকে দেখতে পারবে। হ্যাঁ যে কোনো লোক এটা দেখতে পারবে। বেসিক্যালি পাওয়ার বিআই ওপেনের পরে আমার এখানে যেরকম গেট ডেটার অপশন থাকে পাওয়ার কোয়েরিতে, সেম ভাবেই থাকে।
ডেটা ফ্লো বা ডেটা ভার্স কিছুই না, সেটা হচ্ছে আমার ক্লাউড বেসিস যে মাইক্রোসফটের একটা অপশন ডেটা ভার্স, সেদিকে যে ওদের এসকিউএল মানে অ্যাজুর এগুলো যা আছে সেটা। তা আমরা ইউজুয়ালি কি করে থাকি, আমরা কিসে হ্যাবিচুয়েটেড, আমরা এক্সেল ফাইল ওপেন করি। নতুন আমরা শুরু করেছি 3 দিন ধরে সিএসভি এক্সেল ফাইল বার করে ওপেন করছি। আমি আরো একটা জিনিস অ্যাডিশন করছি, সেটা হচ্ছে এসকিউএল। নতুন ভয় পাওয়ার কিছু নেই, একদম বেসিক জিনিস। যেভাবে আমরা ডেটাটাকে নিতাম, আমরা নিতাম ডাউনলোডেড ডেটা। আজও আমরা ডাউনলোডেড ডেটাই নিচ্ছি ধরে নিন। শুধু মনে করুন যে এসকিউএলটা হচ্ছে, আমি নিচ্ছি আপনার ম্যাডাম কোশ্চেন নিচ্ছি, এসকিউএলটা হচ্ছে আমার কলকাতা সল্টলেক সেক্টর 5-এ কোনো অফিসে এসকিউএল বসানো আছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না, বাকি সবাই দেখতে পাচ্ছে স্ক্রিন? ভিজিবল হচ্ছে না স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। ম্যাডাম আপনি একবার রিফ্রেশ করে নিন, হয়তো আপনার নেটওয়ার্ক কোনো পিং আপ ডাউন করছে, সেই জন্য তো ল্যাটেন্সিতে ইস্যু আছে কোনো। একবার রিফ্রেশ করে নিন, আপনি দেখতে পারবেন। ধরুন এই যে আমি এসকিউএলটা খুলেছি, এটা ধরে নিন তারপর কোনো জায়গায় সল্টলেক সেক্টর 5-এ কোনো একটা বিল্ডিং এ বসানো। আর আমি এখন বসে আছি ধরুন বালুরঘাটে। তো এতটা কিলোমিটার দূরে একটা ডেটাকে ট্রান্সফর্ম করছি, তার মাধ্যমে নেটওয়ার্কস এর মাধ্যমে। এই জিনিসটি হচ্ছে বেসিক এসকিউএল। এসকিউএল এর ভিতরে পার্ট যখন করব তখন তো আছে, এটা হচ্ছে আইডিয়া এসকিউএল ভাবে কাজ করে। তো আমরা ডেটা এতক্ষণ কিভাবে নিতাম, ডেটা নিতাম হচ্ছে সিএসভি থেকেই করাবো। বাট আমি এসকিউএল সাথে একবার কানেক্ট করে দেখাচ্ছি এসকিউএল এর সাথে কানেক্ট কি করে হয়। কারণ আগামী দিনে আমাদের কাজ সবকিছু এসকিউএল বেসিসই হবে। এসকিউএল কানেক্ট করতে গেলে ইম্পোর্ট ডেটা ফ্রম এসকিউএল, এখানে অপশন দিয়েই দেয় বড় বড় করে। এক্সেল কে সবার আগে লাগে, কারণ এক্সেল সবচেয়ে বেশি ইউজ হয়, এক্সেল থাকে দেন এসকিউএল। এই হচ্ছে এসকিউএল এর আইডি। যেরকম আমাদের সবকিছুর একটা ওয়েব লিঙ্ক থাকে, এরকম লিঙ্ক। ব্যাস, ওকে। ওকে করার পরে বলবে কারেন্ট ক্রেডেনশিয়াল, ওগুলো কিছু দিতে হবে না যেহেতু আমাদের সিস্টেমেই এসকিউএল আছে। যদি বাইরের থেকে এসকিউএল কানেক্ট হতো তাহলে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হতো। যেহেতু এসকিউএল এ কোনো ডেটা এখন নেই, একদম ফ্রেশ ভরা আছে, জিরো ডেটা, সেই জন্য আমার এখানে এই যে এসকিউএল কানেক্ট হয়ে গেছে, এটা আমার কাছে সার্ভার। এই সার্ভার কানেক্ট হয়ে গেছে, ডেটা থাকলে আমার কাছে পুরো ডেটাটা দেখাতো। নেক্সট যেসব কাজ আমরা যখন পাওয়ার বিআই করবো, পাওয়ার বিআই কিন্তু পুরো এসকিউএল বেসিসে করব, যাতে আমাদের অসুবিধা কখনো গিয়ে না হয়। তাহলে একদম প্রথম থেকে শুরু করছি। এস যে জিনিসটা পাওয়ার কোয়েরিতেই করেছিলাম সেখান থেকে শুরু করছি পাওয়ার বিআই তে, তাতে বোঝাতে সুবিধা হবে যাদের যাদের অসুবিধা হচ্ছে। এক্সেল ফাইল ছিল এখানে। ধরুন ইনফরমেশন ফাংশন, না এই ডেটাটা নেবো না, এটা থেকে মেনুটা নেব। এবিসি স্পোর্টস ওয়্যার সেলস রিপোর্ট। ধরুন অফিসের এইটাই একটা ডেটা, যে কোনো অফিসে সেলস রিপোর্ট তো তৈরি হয় কমন ডেটা। আমি একটা কমন ডেটাকে এক্সেল ফাইলকে ইম্পোর্ট করছি পাওয়ার কোয়েরিতে। এই সব কিন্তু পাওয়ার কোয়েরি। পাওয়ার বিআই এর পার্ট বলছি কোথায় আসছে, এখনো পর্যন্ত পাওয়ার কোয়েরি চলছে। এই প্রতীকটা হচ্ছে আমার এক্সেল এর ওয়ার্কশিট। যে আমরা এক্সেল এর মধ্যে অনেকগুলো ওয়ার্কশিট তৈরি করি, সেইগুলি হচ্ছে এখানে ওয়ার্কশিট। লোড অ্যান্ড ট্রান্সফর্ম কি, আরো একবার বলছি, লোড অ্যান্ড ট্রান্সফর্ম হচ্ছে কোনো ডেটাকে জাস্ট আমরা ডবল ক্লিক করে ওপেন করে যখন কাজ করি সেটা হচ্ছে লোড। যখন কোনো ডেটাকে আমরা এডিট করি সেটা পাওয়ার করতে যে ট্রান্সফর্ম। তাহলে আমরা ডবল ক্লিক করে ওপেন করি, ডবল ক্লিক করে ওপেন করাটাকে লোড বলি। এই যে লোড হচ্ছে, এই যে লোডে যে ঘুরছে জিনিসটা, আসলে কি হচ্ছে, এই ডেটাটার একটা কপি আমার কোনো একটা ফাইলের হিডেন যেখানে আছে সি ড্রাইভে, সেখানে কপি হয়ে যাচ্ছে। কপি হয় এনক্রিপ্টেড হয়ে যায়।
কেন এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, কেনই বা কপি হচ্ছে? আমরা এক্সেল ফাইল ওপেন করলেই কপি হয়? কখনোই হয় না। সেই ফাইলটার উপরে সব হয়ে যায় কাজ। কপি হওয়ার কারণ হচ্ছে আমরা পাওয়ার কোয়েরি ইউজ করব তখনই যখন আমরা লাইভ কাজ করব। লাইভ কাজের সবচেয়ে বড় সমস্যা কি হয়? ডিসকানেকশন। ধরুন আপনি সকাল 10টার সময় কোনো প্রজেক্টে কাজ করতে বসেছে, টিসিএস এ। টিসিএস প্রজেক্ট চলছে, টিসিএস এর নেটওয়ার্ক চলে গেল, হতেই পারে। তার মানে কি সমস্ত প্রজেক্টে বড় বড় করে এরর দেখাবে? না, ওর সবকিছু মডেল হয়ে যায়। সে জাভাতেই হোক, সে পাইথনে হোক, সে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়, সব মডেল ক্রিয়েশন হয়ে যায়। তাহলে ওখানে ওই মুহূর্ত পর্যন্ত বন্ধ, তার ততটা পর্যন্ত যা এসেছে তারপর সব কাজ হচ্ছে। সেই সেম জিনিস, জাস্ট মডেল ক্রিয়েশন হচ্ছে। আরো যদি বুঝতে সুবিধার জন্য, মডেল হচ্ছে কিছুই না, একটা কৌটো। একটা কৌটোর মধ্যে যেমন আমরা জিনিস দিয়ে মাথাটা ভালো করে সিল করে দিই, সে সিল করা কেন হচ্ছে? সেটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, সেটা বাইরে বেরোতে পারবে না। সেটাই হচ্ছে ডেটা মডেল। এতে কোনো ওই বড় বড় লেকচার ইংলিশের ডেফিনেশনে যাওয়ার দরকার নেই। দ্যাট কল, এই কল, ওই গুগলে অনেক কিছু বেরো, ওগুলো কিচ্ছু দরকার নেই। হচ্ছে পাতি কথা, এটাকেই বলা হয় ডেটা মডেল। যে ডেটাটা আমরা ইম্পোর্ট করলাম, সেইটা কোথায় দেখাচ্ছে? আমার রাইট সাইডে। রাইট সাইডে যেটা দেখাচ্ছে, এক্সেল হলে হয়তো আমার বাঁ দিকে দেখাতো, পাওয়ার বিআই আমার রাইট সাইডে দেখাচ্ছে। রাইট সাইডে আমি সেলস ডিটেলকে দেখতে চাই, দুভাবে দেখতে পারবো। এখানে টেবিল ভিউ আছে, টেবিল ভিউতে একটু টাইম লাগে মাঝে মাঝে। হ্যাঁ, টেবিল ভিউতে আমার সেলস ডিটেলটা চলে আসলো। সেম আমার কাছে একদম সব ঠিকঠাক আছে, ডেটা আমার কাছে রেডি। এবার আমাকে কেউ বললো এই ডেটাটার উপরে আমাকে কিছু কাজ করতে হবে, এডিট করতে হবে, কোনো কলম ডিলিট করতে হবে। ইউজুয়ালি হ্যাবিচুয়েট কি? কন্ট্রোল ডিলিট, শর্টকাট কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস, রাইট ক্লিক। কিন্তু এখানে এভাবে কোনো অপশন নেই, আমরা এইভাবে ডিলিট করে দিতে পারি না কোনো কিছুকে। কোনো কিছুকে ডিলিট করতে গেলে আমাকে যেতে হবে আবার সেই পাওয়ার কোয়েরিতেই যেতে হবে, যেখান থেকে আমরা জিনিসটাকে এডিট করব। টেবিলটা এখানে আছে। এক- তার আগে, যখন আমরা এই ধরনের আইকন দেখছি, ফাংশনের আইকন দেখছি, মানে এমসিকিউ কোশ্চেন বা ভার্বাল ইন্টারভিউতে এই কোশ্চেন গুলি আসে, যে ফাংশনের আইকন, ফাংশনের আইকন কেন দেখাচ্ছে? দেখানোর একটাই কারণ, যখনই তার মধ্যে, নিউমেরিক ভ্যালু। হ্যাঁ, নিউমেরিক ডেটা আছে, তখনই ফাংশনাল আইকন দেখাবে। বাকি সব ট্রিটেড অ্যাজ এ টেক্সট। এক্সেল এর প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কি, এক্সেল দুটো জিনিস বোঝে, একটা টেক্সট, একটা হচ্ছে নিউমেরিক। টেক্সট কে ও নন নিউমেরিকও বলে, বাকি সবকে টেক্সট ট্রিট করবে। একটা নিউমেরিক যা পাবে, নিউমেরিক বোঝানোর জন্য এটা। নেক্সট হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ দিয়ে দেখায়, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ড্যাক্স কম বেশি না পারলেও, যদি আমি কোনো জায়গায় ড্যাক্স আটকাচ্ছি, আমার আজকের দিনে কেউ হেল্প করে দেবে, কিন্তু আমি কোথাও না কোথাও হেল্প পেয়ে যাব। কিন্তু রিলেশনশিপ কি করে ক্রিয়েট করব? এখনো পর্যন্ত হেল্প পাওয়া যায় না কোথাও। মানে নিজের থেকে কেউ আমাকে হেল্প যদি করে, সেটা আমি কোনো জায়গার ওয়েবসাইট থেকে হেল্প পাবো না। কেন পাবো না? ওয়েবসাইট তখনই হেল্প করতে পারবে যখন ডেটাটা সে দেখতে পারবে। ডেটা যদি সে দেখতে না পারে, তার কোনো রিলেশনশিপ তো ও তো ডাইরেক্ট বলতে পারবে না। ইউজুয়ালি রিলেশনশিপ কত প্রকারের হয়, একদম শুধু বলছি, কোনো লেখালেখির মধ্যে নেই, বলছি। 4 টাইপ। হ্যাঁ, 4 রকম হয়। এক হচ্ছে, যদি আমি এসকিউএল এর ভাষাতেই বলি, একই সবকিছু। এক হচ্ছে টোটাল জয়েন, দুটো টেবিল একসাথে জয়েন হয়ে গেল। জয়েন মানে হচ্ছে দুটো পেজ আছে আমার কাছে, দুটো পেজের মধ্যে কোনো কমন একটা জিনিস আছে। কমন কি আছে? একটা, দুখানা পেজের মধ্যে দুটো জায়গায় লেখা আছে স্টুডেন্ট রোল নাম্বার। একটা পেজে আছে স্টুডেন্টের মার্কস, আর একটা আছে স্টুডেন্টের সারা বছর অ্যাটেন্ডেন্স। দুটো জিনিস কমন।
তাহলে দুটো জিনিস যখনই কমন হবে, কমন তো একটা আইডেন্টিফায়ার লাগবে। দুটো পেজকে যদি একসাথে আঠা দিয়ে পাশাপাশি জয়েন করে দিই, সেটা হচ্ছে টোটাল জয়েন। লেফট আউটার জয়েন, লেফট আউটার জয়েন হচ্ছে কমন, আমার ওখানেও লাগবে, ওই স্টুডেন্টের নাম্বারটি হচ্ছে রোল নাম্বারটি কমন। লেফট আউটার জয়েন তখনই হবে যদি আমি ওকে লেফট আউটার জয়েন করতে বলি, তার মানে হচ্ছে লেফটের টেবিলকে হাই প্রায়োরিটি দেবে, লেফটের টেবিলের সমস্ত ডেটা আগে আসবে, দেন রাইটের ডেটা, সমস্ত ডেটা লেফটের, লেফটের থেকে সব ডেটাকে আগে নেওয়া হলো রাইটে। ধরছি গ্লাস দুটো গ্লাস আছে, আমাকে বলল লেফটের যে গ্লাস তার থেকে লেফট আউটার জয়েন বানাও। তার মানে কি, লেফটের হাতে যে গ্লাসে যে জল আছে সেই জলের কালার হয়তো হচ্ছে নীল, আর আমার এই জলের কালার হচ্ছে সাদা, মানে মানে কিছু স্বচ্ছ, মানে কিছু নেই, তার মধ্যে আমি নীলের জলটা আগে ঢেলে দিলাম, তাহলে নীল জল মিশে কি হয়ে গেল, পুরো নীল হয়ে গেল। এই হচ্ছে লেফট আউটার জয়েন। রাইট আউটার জয়েন কি, এই হাতে আছে আমার কাছে স্বচ্ছ জল, যেরকম জল হয়ে থাকে, আর আমাদের কাছে রাইট হ্যান্ডে আছে লাল রঙের জল, লাল রঙের জলটা লেফটের দিকে ঢেলে দিলে কি হবে, পুরোটা লাল হয়ে যাবে, তাহলে প্রাধান্য আমি কাকে দিচ্ছি, রাইট কে, কি হচ্ছে রাইট আউটার জয়েন। এই হয়ে গেল তিন প্রকারের। আর একটা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন আর ফুল জয়েনে খুব একটা পার্থক্য নেই। ইনার জয়েন তখন ইউজ হয় যখন সাব কোয়েরি হয়, সাব কোয়েরি করে তুমি যাচ্ছি না, অনেক বেশি হয়ে যাবে, সাব কোয়েরি অনেক পরে আমি আসবো। বেসিক্যালি চার রকম জয়েন হয়, যেটা সেবক বললে একদম ঠিক। এবার এই যে জয়েনের, এই যে অ্যারো দেখা যাচ্ছে রেল লাইনের এরকম দেখায় না, যেমন সিগন্যালিং হয়, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান কানেকশন। ধরছি এক নম্বর, এটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে গাড়ি আসছে, অভিমুখ মানে ডাইরেকশন কোন দিকে, এই প্রোডাক্টের টেবিল, মানে এই যে শিয়ালদা, এটা ধরলাম শিয়ালদা স্টেশন থেকে বেলঘড়িয়ার দিকে গাড়ি আসছে, সেই জন্য এই অ্যারো দিয়ে বলি না আমরা ডাউন আপ ট্রেন, ওইভাবে। তার মানে এটা কি বোঝাচ্ছে, যে এই যে কানেকশনটা হয়েছে, এই কানেকশনটা কোন বেসিসে হয়েছে, যখন আমি এটাকে উপরে হোভার করছি, দেখাচ্ছে কি প্রোডাক্ট নেম বেসিসে কানেকশন হয়েছে হয়েছে কোথা থেকে ডেটা কোথায় যাচ্ছে, ডেটা কানেকশন পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকে সেলস ডিটেলসে। এই যে একটু ড্র্যাগ করলাম, এখানে দুটো হাইলাইট হচ্ছে, এই হাইলাইটের এখানে লেখা আছে ওয়ান, এখানে আছে স্টার। এর কথা অর্থ কি, এর কথা অর্থ হচ্ছে এই যে কোথায় গেল, এটা প্রোডাক্ট, তো প্রোডাক্ট থেকে আমার সেলস ডিটেলস থেকে, ঠিক আছে, এটা আমি এখান থেকে দেখাচ্ছে, প্রোডাক্টের থেকে আমার এখানে এক, এখানে স্টার, যেদিকে এক সেটা হচ্ছে ওয়ান, যেদিকে স্টার সেটা হচ্ছে মেনি, তাহলে ওয়ান টু মেনি, একে হচ্ছে ওয়ান টু মেনি। কেন ওয়ান টু মেনি, কেনটা জানা দরকার, কারণ এখানে, বন্ধ করি এটা, এইখানে আমার কাছে প্রোডাক্ট নেম পেয়েছে, প্রোডাক্ট নেমটা কমন হয়েছে, কিন্তু ডেটা কার কাছে বেশি আছে, কোন টেবিলের কাছে বেশি আছে সেলস এর কাছে, তাহলে কার পাল্লা বেশি, সেলস ডিটেলস এর কাছে। মানে সেলস ডিটেলস যদি একজন লোক হয়, তার কাছে অনেক বেশি ডেটা আছে, অনেক টন টন ডেটা আছে, আর প্রোডাক্টস এর কাছে কম কেজি দরে ডেটা আছে। তো যেদিকে ডেটার গতি বেশি, মানে ডেটা বেশি আছে, সেই দিকটা বলা হয় মেনি। তাহলে অল্পর থেকে বেশির দিকে যাচ্ছে, ওয়ান টু মেনি। সেম ভাবে এখানে আবার এইটা মেনি হয়ে গেছে, এই যে এখান থেকে প্রোডাক্ট ক্লাসের থেকে, এই যে প্রোডাক্ট ক্লাস টু ক্লাস ম্যাচ হয়েছে, আর প্রোডাক্ট ক্লাসে আমার কাছে দুটো মাত্র ডেটা আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ক্লাস আর প্রোডাক্ট ক্লাস নাম্বার, আর বেশি কার কাছে আছে, প্রোডাক্টের কাছে, সেই জন্য প্রোডাক্টে দেখাচ্ছে ওয়ান, প্রোডাক্টসে দেখাচ্ছে, প্রোডাক্ট ক্লাসে দেখাচ্ছে ওয়ান, প্রোডাক্টসে দেখাচ্ছে হচ্ছে মিনি স্টার দিয়ে, সেই জন্য প্রোডাক্ট ক্লাস থেকে প্রোডাক্টের দিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, যে এখান থেকে আমি সাপোর্ট,
এ সাপোর্ট করছে ইউজ কানেক্ট করার জন্য, সেই জন্য এইদিকে অ্যারো। এই জিনিসটুকু কি বোঝা গেছে? এতটুকু যা বললাম, কোনো কোয়েরি থাকলে মাইনর টু মাইনর হলেও কোশ্চেন করুন। এই জিনিসটা আমরা যত ক্লিয়ার বুঝবো তত আমাদের পক্ষে সুবিধা। প্রফেশনাল লাইফে যখন আমরা কাজ করব, যেখানেই কাজ করি, আমাদের একদম সব থেকে ক্লিয়ার থাকবে, আমাদের কোনো অসুবিধাই হবে না, না হলে লোকের খালি একটু হেল্প নিতে হবে। একবার দেখুন, কোনো জিনিসের কোয়ারি থাকলে আমি বলছি এটা। সবার ক্লিয়ার আছে? প্রিয়াঙ্কা ম্যাডাম, সুমন? স্যার আর একবার বললে ভালো হয়। কোথার থেকে সেটা বলো, কোন জায়গাটার থেকে? এই যে মেন প্রোডাক্ট থেকে সেলস ডিটেলসটা কেন মেন ইম্পর্টেন্ট, আর ওর নিচে যেটা আছে প্রোডাক্ট ক্লাস। এই যে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কেন ইম্পর্টেন্ট না? এখানে তো বেশি সব থেকে আছে দেখতে পাচ্ছি, কিন্তু সেল ডিটেলসের যতটা ইম্পর্টেন্স, এই রিজন বা প্রোডাক্ট ক্লাসটাও তো সেরকম ইম্পর্টেন্ট আছে। কেন আমরা এই সেলস ডিটেলসটা মেন মেজারে আমরা নেব? বুঝলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, দেখো, কানেকশন সবার সাথে সবার হচ্ছে, একে বলা হয় কার্ডিনালিটি। কার্ডিনালিটি কানেকশন হচ্ছে। এই প্রোডাক্ট ক্লাসের সাথে সেলস এর কেন কানেকশন আছে? সেলস এরও কানেকশন আছে। দেখো, এখানেও যদি আমি এখানে হোভার করি, এর সাথে প্রোডাক্ট ক্লাসের কানেকশন আছে। এবার বলছো সেলস ডিটেলস কে কেন বেশি প্রাধান্য দিচ্ছে? কারণ সেলস ডিটেলস এর টেবিলটা আছে, তার কাছে মাল্টিপল জনার, মাল্টিপল টাইপস এর ডেটা ওর কাছে অ্যাভেলেবেল আছে। ওর কাছে প্রোডাক্ট ক্লাসও যেমন আছে, সেরকম প্রোডাক্ট নেমও আছে। সেই জন্য বোথ সাইড থেকে ওকে মিনি কানেকশন করা হয়েছে। আর এই যে পার্ট গুলো, প্রোডাক্টস, প্রোডাক্ট ক্লাস, রিজিয়ন, এইগুলো কি, এগুলো যে সাপোর্ট করছে। ওরা আলটিমেট কোনো ডেটাকে ও দিচ্ছে না, ও জাস্ট সাপোর্ট। যেরকম ভি লুকআপে আমরা কি করতাম, লুকআপ ভ্যালু নিতাম। লুকআপ ভ্যালু আসলে সাপোর্ট কার, যে টোটাল রেঞ্জটার সাপোর্ট, মানে টোটাল রেঞ্জে যদি 100 জনের নাম থাকে, তার মধ্যে একজনকে সার্চ করছি, তাহলে বাকি 99 জন আমাকে সাপোর্ট দিচ্ছে টোটাল রেঞ্জে একজনকে ফাইন্ড আউট করার জন্য। সেই জন্য টোটাল রেঞ্জটাই হচ্ছে আমার কাছে, যে হচ্ছে সব থেকে বেশি ডেটা হোল্ড করে আছে সেলস ডিটেলস। বাকিটা আমার কাছে লুকআপের কাজ করছে। কি করছে, এই যখন আমরা এটা হওয়ার করছি, এর কাছে কান্ট্রির অপশন আছে, কমন আছে। এর কাছে প্রোডাক্টেরও কমন আছে, প্রোডাক্ট নেম। এর কাছে প্রোডাক্ট ক্লাসেরও কমন আছে, সেলস চ্যানেলস এর কমন আছে। এটা যদি আমি ডিসকাউন্ট পার্সেন্টেজেরও কমন আছে, এই যে ডিসকাউন্ট টাইপ, এর ভিতরে ডিসকাউন্ট টাইপ আছে, এই যে ডিসকাউন্ট টাইপ, ডেট আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে। এবার এটা যেটা তোমার কোশ্চেন ছিল সেটা আমি বললাম। নেক্সট পার্ট দেখো, ডেটটা কোথাও কে কানেক্ট হতে পারেনি, মানে এই গ্রুপের মধ্যে ডেট নিজেকে কারোর সাথে কানেক্ট করতে পারছে না। তাহলে কখনো যদি আমরা এই ধরনের ডেটা পাই, সবার আগে আমাদের কাজ হবে কানেকশন ঠিক করা। যদি কানেকশন আমরা না ঠিক করতে পারি, তাহলে রেজাল্ট আমি কখনো পাবো না। এর কানেকশনটা ঠিক করতে হবে। তাহলে কানেকশন করতে গেলে করতে হবে ম্যানেজ রিলেশনশিপ, নিউ রিলেশনশিপ। কোথার থেকে কোন টেবিলটাকে আমি আগে নেব, ডেটা, কারণ এই কারোর সাথে কানেক্ট হতে পারেনি, আগে ডেটাকে নেব, ডেটা বলছি ডেটকে নেব। এবার ডেটের মধ্যে কি কি আছে, কোয়ার্টার আছে, কোয়ার্টার নাম্বার, সেলস ডেট। সেলস ডেট কোথায় থাকতে পারে, নিশ্চয়ই সেলস ডিটেলসে থাকতেই পারে। সেলস ডিটেলস নেব, আগে আমরা দেখবো সেলস ডেট আছে নাকি এতে। এই যে সেলস ডেট আছে, সেলস ডেট আর সেলস ডেট কানেক্ট করলাম। যখন আমরা দুটোকে কানেক্ট করলাম, ও কি করছে, বলছে ওয়ান টু মেনি, মানে এখান থেকে সমুদ্রে গিয়ে পড়ছে। যদি চেক করার জন্য
আমরা চেঞ্জ করে চেক করছি, চেঞ্জ করে দেখছি। দেখো প্রোডাক্ট ক্যাটাগরি তো, এইটাকে তাহলে আমি ডেট হিসেবে নেব, এইটাকে আমি নেব সেলস ডিটেলস। তাহলে এখানে সেলস ডেট, এখানে সেলস ডেট, সঙ্গে সঙ্গে হয়ে গেল কি মিনি টু ওয়ান। আসলে ওয়ান টু মিনি, মিনি টু ওয়ান হচ্ছে ওরিয়েন্টেশন, কোন দিকে যাবে ডেটা, যেদিকে মুখ সেদিকেই মিনি ঘুরে যাবে। এখন ডেটা সেলস ডিটেলস উপরে চলে গেছে, বেশি কি উপরে দেখাচ্ছি, সেই জন্য মিনি টু ওয়ান। নিচে হলে ওয়ান টু মিনি হতো, নাথিং। ক্রস ফিল্টার ডাইরেকশন সিঙ্গেল, এটা সেভ করার আগে আমি এটা বলছি ক্রস ফিল্টার ডাইরেকশনটা কি। যখন আমি এসকিউএল ডেটা বা ডেটার যেগুলো আমাদের প্রথম প্রথম একটা ক্লাস হয়েছিল ওয়ার্কশপ, আমি বুঝিয়েছিলাম যে জোম্যাটো কি করে কাজ করে, যে কোনো অ্যাপ কি করে কাজ করে। ধরো তুমি ব্যাংকে ইউপিআই করছো, কাউকে 1 টাকা পাঠাচ্ছে, 1 টাকা পাঠানোর সাথে সাথে তোমার ফার্স্টে আসবে কি স্ক্রিনে একটা টিক মার্ক, সাকসেসফুল। তার কাছে কি আসছে, নোটিফিকেশন, তার অ্যাপেও নোটিফিকেশন। সেকেন্ড পার্ট কি হবে, সেই মোবাইল নাম্বারে, তোমার মোবাইল নাম্বারে আসবে ডেবিট অপশন, 1 টাকা ডেবিট হয়েছে, তোমার ব্যাংক তোমাকে জানাচ্ছে। তার মোবাইলে আছে, তার ব্যাংক তোমাকে ক্রেডিট করছে 1 টাকা, সেটা জানাচ্ছে। তার মানে ডেটা কানেকশনের পয়েন্টটা কিরকম হচ্ছে, তুমি ব্যাংককে পাঠাচ্ছ টাকা, ব্যাংক তোমাকে আবার পাঠাচ্ছে ইনফরমেশন। এটা কি, ডুয়েল মুড কানেকশন। এই যে আমরা জেনারেটর দেখেছি ছোটবেলায়, সাইকেল চালায়, কি হয়, চেনটা কন্টিনিউয়াসলি ছোট আর বড় বেয়ারিং এর মাঝখানে ঘুরতে থাকে। এই হচ্ছে ডুয়েল মুড কানেকশন, মানে এদিকে প্রেসার দিলে পেছন দিক থেকে আবার একটা প্রেসার এসে চাকাটাকে ঘুরাবে। আর যখন আমরা সিঙ্গেল কানেকশন করছি, সিঙ্গেল কানেকশন কি, টর্চ লাইটের মতো, মোবাইলের কিপ্যাডের বটনে যে আনলক করি আমরা মোবাইলে, ওই আনলকের বটনের মতো একদিকেই শুধু পাঠাচ্ছি ডেটা। কি করছি, একটা টেবিল থেকে এক সাইডই আসছে, বোথ সাইডে ডেটা যাচ্ছে না। ইউজুয়ালি আমাদের জেনারেলি এখনকার দিনে বোথ সাইড ডেটাতেই কাজ হয়, সবকিছু বোথ সাইড আমরা পাই, সেই জন্য আমরা নোটিফিকেশন পাই, সেই জন্য আমাদের সবকিছু বোথ সাইড আপডেট হয়। কিন্তু এই যে ডেটার যে নেচার, এটা যেহেতু আমাদের প্র্যাকটিস ডেটা সেট, এখানে আমাদের সবকিছু সিঙ্গেল লাইন করা আছে। আমরা চেষ্টা করে বোধ করতে পারি, কিন্তু কাজ হবে না, কাজ কিছুই হবে না। আর সঙ্গে সঙ্গে এই অপশনটা আমার কাছে দেখাবে, অ্যাপ্লাই সিকিউরিটি ফিল্টার ইন বোথ ডাইরেকশন। সিকিউরিটি ফিল্টার কি, যদি একদিকে আমরা এক্সেসিভ লোড দিতে থাকি, তাহলে সেই জিনিসটা ব্রেকডাউন হবে। ধরো একটা ওয়েবসাইটের প্রতি লোড নেওয়ার ক্ষমতা আছে 1 লাখ প্রতি ঘন্টায়, ভিউয়ার সেই ওয়েবসাইটটাকে হিট করতে পারবে। কোনো কারণবশত সাইবার অ্যাটাক হোক বা যে কোনো কারণবশত হোক, সেখানে হয়ে গেল 10 লাখ লোক এট এ টাইম দেখতে শুরু করলো, ওয়েবসাইট সার্ভার ইমিডিয়েট ক্র্যাশ হয়ে যাবে। সেই জন্য এই সিকিউরিটি ফিল্টার দেওয়া হয় এই ডেটার ক্ষেত্রে। ধরো এই ডেটাটা দিয়ে আমি পাবলিশ করে দিলাম, এই যে পাবলিশ বটন আছে, আমার অ্যারো চিহ্নটা দেখো, পাবলিশ বটন আছে, পাবলিশ করে দিলাম। এই ডেটা চলে গেল সবার কাছে, সবাই বসে বসে ডেটাকে দেখছে, বারবার বিভিন্ন জায়গায় ক্লিক করছে, ডেটার ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। কোথায় গিয়ে আলটিমেট চাপ পড়ছে, আমার এসকিউএল যে সার্ভার আছে, যদি আমি সিকিউরিটি না রাখি, যদি কন্টিনিউয়াস চেঞ্জ করতে দিই প্রতি সেকেন্ডে, আমার সার্ভার বসে যাবে। সেই জন্যই দেখায় কি, 30 সেকেন্ড ওয়েট করুন, 60 সেকেন্ড ওয়েট করুন, 120 সেকেন্ড ওয়েট করুন, নেক্সট আপনার ওটিপি আসবে। সেম প্রসিজার, এই সেম জিনিস সব জায়গায় চলছে। যত আমরা বেশি বুঝতে পারবো জিনিসগুলোকে সিম্পলিফাই, আমার কাজ, আমার লার্নিং হয়ে যাবে জলের মতো। আর এটা সিঙ্গেল ছিল, সিঙ্গেলই থাকবে। এই জন্য আমরা কি, জিওর ওয়েবসাইটে 4 বার লগ ইন করে ফেললে ভুল ওটিপি দিয়ে দেখায় কি 1 ঘন্টা ওয়েট করুন, দেন লগ ইন করতে পারবেন myjio.com এ। এখন এগিয়ে কেউ টেস্ট করবে, বারবার 4 বার ওটিপি ভুলভাল দেবে, দেখবে আর লগ ইন করতে পারবে না 1-1.5 ঘন্টা পরে। তার মানে বোথ সাইড সিকিউরিটি দেওয়া আছে, কারণ ওর যে এসকিউএল আছে, এসকিউএলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্যই এভাবে দেওয়া আছে। কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলুন। কোশ্চেন যদি এখনো না আসে, ভিডিও দেখার পরে, ভিডিওটা আপলোড হয়ে যাবে বিকালের মধ্যেই, কালকেরও যেন কোশ্চেন যদি থাকে কালকের অবশ্যই করবে। আমি চাই না কোনো জায়গায় ক্ল্যারিটি কম থাক, ক্ল্যারিটি সব থেকে বেশি দরকার। বারবার এক জিনিস শিখে লাভ নেই,
একবারই শিখবো, যতবার আসবে ততবার ইউজ করতে পারবো। স্যার আমার সিস্টেমে প্রবলেম হচ্ছে, আমি হুম পরে দেখে নিচ্ছি স্যার। হুম 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 এই হয়ে গেল কোঅর্ডিনেটিভ পার্ট আমাদের মিটে গেল। ফাইলটাকে সেট করতে হবে। এক্সেল ফাইলের কি হয়, এক্সেল ফাইল এক্সটেনশন এক্সএল এক্সএস পিবিআই, মানে পাওয়ার বিআই ফাইলের হচ্ছে শর্টকাট, হচ্ছে সরি এক্সটেনশন হচ্ছে পিবিআইএক্স। নোট করে নি। স্যার সে- আজকের ক্লাসটা ভালোই বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, স্যার এই ওয়াইজ কি মানে ভিডিওটা পুরোটাই রেকর্ডিং পাবো? এইটা পুরোটাই রেকর্ডিং পাবেন এইভাবে। আর যেটা আমি নিজে রেকর্ডিং করছি সেটা সেলফ বাংলা রেকর্ডিং পাবেনই। হ্যাঁ মানে আজকের ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছি, এটা মানে হ্যাঁ, তো এইটা রেকর্ডিং তো আপনি পাবেনই। এই যে স্যার আমি রেকর্ড। রেকর্ডিং শুনছিলাম, হ্যাঁ কিন্তু আমরা যে কোশ্চেন করছি সেই সাউন্ডটা ওখানে আসছে না, কিন্তু আপনি যেটা বলছেন সেটার সাউন্ডটা ঠিকঠাক আসছে। হ্যাঁ, আমি আমরা যে ক্যামেরাটা কোশ্চেন সরিয়েছি। করছি। দুটো দুটো সাউন্ডকে যদি আমি একসাথে রাখি, ডুয়েল অডিও রাখি, তাহলে দেখবে কয়েকটা রেকর্ডিং এ খুব বাজে কোয়ালিটির সাউন্ড আছে, ঘ্যার ঘ্যার করছে বা ইকো ইকো থাকছে। সেই জন্য আচ্ছা। একটা সাউন্ডকে বসাতেই হয়েছে, মানে না হলে দেখো এটা তো পুরো প্রফেশনাল স্টুডিও না। আমি এখানে 5টা বা 5.1 4.1 এইভাবে রেকর্ড করার মতো আমার কাছে ক্যাপাসিটি নেই, সেই জন্য একজনকে বন্ধ রাখতে হয়েছে আমাকে, যাতে অন্যটা সাউন্ড ক্লিয়ার থাকে। তুমি তোমার কোশ্চেন আসলে তো জানো বা তুমি করেছো, তুমি মেনলি ওইটুকুই দেখে নেবে যেটুকু তোমার দরকার। আমি চেষ্টা করছি সবগুলোকেই করার, কিন্তু আমারও কিছু হার্ডওয়্যারের লিমিটেশন আছে। যত রেকর্ডিং চলছে আমারও সিপিইউ আছে, এত হার্ড ডিস্কে লোড পড়ে, সেই জন্য আমাকে এটা নিতে হয়েছে। আমি দেখেছি, আমি দুবার প্রথমে করেছিলাম কি, আমি অডিও মাইক কিনে অ্যাডজাস্ট করেছিলাম, দেখবে সেই রেকর্ডিং গুলোর অডিও কিরকম একটা অন্যরকম লাগছে, মানে হচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে কথা বলছি, মানে দুটো ম্যাচ, দুটো ওভারল্যাপিং চলছে, সেই জন্য একটাকে আমি বন্ধ রেখেছি। আশা করি আজকেরটা রেকর্ডিং পাবে, আজকে দুটো সিস্টেম একসাথে রেকর্ডিং চলছে, তো আজকেরটা হয়তো পেতে পারো। এডিটিং এর সাথে দেখবো আমি কি হয়। আরো আমি 5 মিনিট 10 মিনিট ইউজ করছি, এতে আমার 10 মিনিট থেকে 10 মিনিট কেন 15 মিনিটের উপর নষ্ট হয়ে গেছে, 10 মিনিট আমি রাখছি। পাবলিশ অপশনটা কি, যখন তোমরা প্রজেক্ট করবে, প্রজেক্ট করার পরে তোমরা পাবলিশ তো করতে পারবে না, কারণ এটা পারবে না কিনলে, যে পারবে না কিনলে পাবলিশ করা যায় না। তো কি করতে হয়, গিটহাবে আমি তো দেখিয়ে দেবো, গিটহাবে ওই ফাইলটা আপলোড, এবং যে কোনো পাওয়ার বিতে সুবিধা হয়ে গেছে এখন, এক্সপোর্ট করা যায় পিডিএফ এ। পিডিএফ এক্সপোর্টটা অবশ্যই সেভ করে রাখবে। ওটা আমরা দেবো কোথায়, গিটহাবে দেবো, এবং যখন আমরা এইচআর কে মেল করব, অবশ্যই পিডিএফটা অ্যাটাচ করে দেবো। এইচআর অনেক সময় লিঙ্কে ক্লিক করে না, পিডিএফটা দেখলে বুঝতে যাবে যে হ্যাঁ এই প্রজেক্টটা ঠিকঠাক আছে, ওই প্রজেক্টে বেসিসে মোস্ট অফ কোশ্চেন করে। এবার আসি, এই আমার কাজ হয়ে গেছে, ডেটাটাকে এডিট যদি করতে হয়, কোথায় যেতে হবে, হোমে যেতে হবে। আগে আমরা কি করছিলাম এক্সেলে, আমি আবার ডেমোর মতো দেখাচ্ছি, এখানে ছিল গেট ডেটা, এখানে ছিল লঞ্চ পাওয়ার কোয়ারি, আর এখানে অপশনটা একই আছে, একটু সরে গেছে, ট্রান্সফর্ম ডেটা বলে অপশন আছে। শুধু ওরই যে জায়গাগুলো আইকন চেঞ্জ হয়েছে, বাকি অল আর সেম আছে। এই ট্রান্সফর্ম ডেটা আসলো, সেলস ডিটেলসে আসছি, সেলস ডিটেলস আমার কাছে চলে আসলো। এবার আমি আগে প্রথম প্রথম রোটা আগে বোঝাই, রোটা বোঝাতে থাকি, রো বুঝতে পারলে পরের কাজগুলো সুবিধা হবে। প্রথম হোম রোতে কি হয়, হোম রোর এতটা তো আমরা জানি, এন্টার ডেটা মানে হচ্ছে নতুন ডেটা, এটুকু বুঝলাম। ডেটা সোর্স সেটিংস, আমার কাছে এখান থেকে সি ড্রাইভ থেকে নিয়েছি। যদি এরকম হয় যে একই ফাইল দু জায়গায় আমার কাছে আছে, আর আমি এই মুহূর্তে চাইছি কাজ করতে করতে, ফাইল যখন বোধ সেম আছে, মানে পেন ড্রাইভেও আছে, আবার আমার ড্রাইভেও মানে সি ড্রাইভ বা এইচ ড্রাইভেও আছে, সোর্সটাকে চেঞ্জ করে দেব। তাহলে কি করব, চেঞ্জ সোর্স করে দেব। চেঞ্জ সোর্স করে ওই ফাইলে সোর্স আমি কানেক্ট করে নেবো নতুন ফাইলে। যে মুহূর্তে কানেক্ট করে নেব, তখন আমি এখানে যতটা কাজ করেছি ওটা কিন্তু ওই নতুন ডেটার উপরও অ্যাডিশন হয়ে যাবে, মানে ওটাও আপডেট হয়ে যাবে। এই সুবিধাটা কেন দেওয়া হয় চেঞ্জ সোর্সের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা হয়তো কাজ করছি কোনো একটা পার্টিকুলার ড্রাইভে, আমরা করি না যে পেন ড্রাইভ খুলে ফেলি, পেন ড্রাইভ খুলতে হচ্ছে বা এসএসডি খুলতে হচ্ছে, সেই জন্য সুবিধাটা দেওয়া হয়েছে। হয়তো আমি ক্লাউডে কোনো কাজ করছি,
সেই ফাইলটা অলরেডি ডাউনলোডও করে ফেলেছি, কিন্তু কাজটা বন্ধ করে আমি বেরাতে পারছি না। চেঞ্জ সোর্স করে নাও, এবার ওটা ডিসকানেক্ট করে দাও, সেই জন্যই ডেটা সোর্স সেটিং আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট হচ্ছে ম্যানেজ প্যারামিটার। ম্যানেজ প্যারামিটার কি, একটা নিউ করে দেখি। প্যারামিটার অনেকটা টাইপ হচ্ছে যখন আমরা কোনো ডেটাকে নতুন ভাবে ইনপুট করব, বাংলায় যদি ভালো করে বোঝাতে হয় সেটা হচ্ছে যে হচ্ছে ছাতু, ছাতু এসব না পাওয়া যায় না, গণেশের ছাতু, আসলে কি ছোলাটাকে ভেঙে তো ছাতু হচ্ছে। তো তার মানে মেশিনের প্যারামিটার কি আছে, যাই আসবে শক্ত ছোলা যাই আসবে মেশিন ক্রাশ করবে, সেটাকে ডাস্ট পাউডার করে দেবে, মাইক্রোনে করে দেবে, ছাতু হয়ে যাবে। তাহলে ওখানে প্যারামিটার হচ্ছে যাই আসবে গুঁড়ো করে ফেলতে হবে। আমার এখানে এরকম প্যারামিটার যদি সেট করে রাখি, নতুন ডেটা যা আসবে সেটা হবে সব নিউমেরিক ডেটা, সেটা টেক্সট থাকুক যাই থাকুক ওকে নিউমেরিক করে দিতেই হবে। সেটা হলো সেরকমই আমরাও করতে পারি, যাই আসবে ডেট ফরম্যাট করে দিতে হবে, মানে ফোর্সফুলি করে দিতেই হবে। ইম্পোর্ট মানে ডেট। এই যে যে জোর করে কোনো কিছুকে করছি আমার কাজের সুবিধার জন্য, আমাকে বারবার চেঞ্জ না করে আমি এভাবেই তৈরি করে রাখলাম। ধরছি আজ এইচআর, কগনিজেন্টের এইচআর প্রসেস চলে পাওয়ার বিএতে। এইচআর প্রসেসে মেইন কাজ হচ্ছে ডেটের আর টাইমের উপর কাজ হয়, অ্যাটেন্ডেন্সটাই মেইন ওরা এইচআর এর ইউজ হয়। ওরা দেখলো যে এইভাবে প্যারামিটার সেট করি, যে ফাইলই আমার কাছে আসবে সেই ফাইলটা অটোমেটিক্যালি ডেট অ্যান্ড টাইম ফরম্যাটেই হয়ে যাবে। সেটা যদি টেক্সট ফরম্যাটও লেখা থাকে, লেখা থাকলো আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে 16 মার্চ, এভাবে লেখা থাকলো, সেটাকেও জোর করে প্যারামিটার যেহেতু সেট করা আছে ফোর্সফুলি আমি করে দেখাবো পরে, হয়ে যাবে কি 16/03/2025, যেরকম ভাবে এক্সেলে করতাম কাস্টমস করে সেই হবে। একই জিনিস প্যারামিটার সেট করে রাখা ফোর্সফুলি এটাকে মডিফাই করার জন্য। রিফ্রেশ ভিউ, রিফ্রেশ ভিউ কেন লাগে, কেউ হয়তো আমাকে আগের দিন কোশ্চেন করেছিল, আমি নামটা আর মনে করতে পারছি না, যে আমি কাজ করছি না এই ব্যাচের না, আরেকটা রাতের যে ব্যস্ত চলে, যে কাজ করছি ওখানে তো আপডেট হচ্ছে, তাহলে তো আমার প্রত্যেকবার ফাইলটা আপডেট হয়ে যাবে। কখনই আপডেট হবে না। ফাইলটা আপডেট তখনই হবে যখন আমি ফাইলটাকে রিফ্রেশ করব। যদি সেটা কনস্ট্যান্ট আপডেট হতেই থাকে সেকেন্ডের পর সেকেন্ড, আমি সিস্টেমে কাজ করতে পারবো না, সবসময় পাওয়ার বিয়ে বিজি হয়ে থাকবে। সেটা যদি আমাকে রিফ্রেশ করতে হয়, যে ঠিক আছে 1 ঘন্টা পরে আমি আসলাম, কি ডেটা নতুন এসেছে, 999টা রো ছিল এখন হয়তো 1800 হওয়ার কথা, রিফ্রেশ করব, নতুন করে ডেটা আমার কাছে আপডেট হয়ে যাবে, সেই জন্যই দেওয়া হয় রিফ্রেশ। আমার কাছে পিভট টেবিলও রিফ্রেশ অপশন থাকে, পিভট টেবিলে রিফ্রেশের শর্টকাট কি, Alt+F5। শর্টকাট গুলো মেমোরাইজ করাটা হ্যাবিট করা দরকার, শর্টকাট খুব কাজে লাগে। Alt+F5 হচ্ছে পিভট টেবিলের শর্টকাট। প্রপার্টিস কিছুই না, সেলস ডিটেলস এর নামটাকে যদি আমার আছে, ফাইলের নাম সেলস যেমন ওয়ার্কশিটের নাম সেলস ডিটেলস, সে চেঞ্জ করতে হলে আমি চেঞ্জ করব, সেটার জন্য প্রপার্টি। অ্যাডভান্স এডিটর কি, লেটারিং, মোস্ট টাফেস্ট পার্ট অফ পাওয়ার বিআই। এই জিনিসটা যে পারবে সে ডেটা অ্যানালিস্ট অলরেডি হয়ে গেছে, সে আর কোনো যে কোনো ইন্টারভিউ ডেলয়েট হোক পিডব্লিউসি হোক যে কোনো কোম্পানির হোক ক্র্যাক করে ফেলবে। লেটার ইনের ফাংশন, এইটাই সবচেয়ে টাফ পোর্শন, ডেক্স ট্যাক্স খুব ইজি করতে করতে হয়ে যায় ফাংশনের মতো। লেট ইন ফাংশন হচ্ছে একটা পাওয়ার বি নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যাকে মাইক্রোসফট বলা হয়, মাইক্রোসফট ডিফাইন করেছে এম ল্যাঙ্গুয়েজ বলে। এই ল্যাঙ্গুয়েজ কি করে, যেরকম আমরা পাইথন ক্লাসে দেখতাম যে কোনো জিনিসকে লিস্ট থেকে লিস্ট করছি, লিস্ট থেকে তার চেঞ্জ করে দিচ্ছি, ক্লাস চেঞ্জ করে দিচ্ছি, তারপরে যদি কেউ মানে পাইথন পড়ে থাকে তা ট্রিম করে ফেলছি, সবকিছু ফাংশন দিয়ে সিনটেক্স লিখে, সেম ভাবেই আমরা সবকিছু ম্যানুয়ালি করতে পারি। যেমন প্রথমে দেখাচ্ছে সোর্স ইকুয়ালস টু এক্সেল ওয়ার্কবুক ফাইল কন্টেন্ট, কোথার থেকে ফাইলটা নিয়েছে, দেন দেখানো হচ্ছে হ্যাশ সেলস ডিটেল শিট ইকুয়ালস টু সোর্স ডেটা, দেন হচ্ছে প্রোমোটেড হেডার্স, এই যে প্রমোট করেছে হেডার, প্রমোটেড হেডার্স চেঞ্জ টাইপ, এরপরে যা আমি লিখবো যেভাবে লিখবো সেই অনুযায়ী পাওয়ার বিআইটা অটোমেট হয়ে যায়, অটোমেট করে দেওয়া যায়। এই হচ্ছে এম ল্যাঙ্গুয়েজ। যদি পাওয়ার ডেক্স সবাই খুব ভালো বুঝতে পারে, সবার রেসপন্স খুব ভালো থাকে,
অবশ্যই এম ল্যাঙ্গুয়েজ আমি স্টার্ট করব। নেক্সট হচ্ছে ম্যানেজ। ম্যানেজের আমি দুটো জিনিস দেখিয়েছিলাম, ডুপ্লিকেট অ্যান্ড রেফারেন্স। ডুপ্লিকেট রেফারেন্সের মধ্যে পার্থক্যটা কি একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। ধরো এটারই ডুপ্লিকেট একটা বানিয়ে রাখছি, মেন কাজ আমি এটার উপর করছি। সেলস নাম্বার আছে, ট্রান্সফর্ম করছি ফরম্যাট। মানে এটা এই যে গ্রুপ বাই করে দেখা যায় তাড়াতাড়ি। গ্রুপ বাই করলাম, গ্রুপ বাই হচ্ছে পিভট টেবিল করতাম সেই জিনিস হচ্ছে গ্রুপ বাই। কি করছি, সেলস নাম্বার, কাউন্ট, কাউন্ট রোস। একটু টাইম নিচ্ছে, হোক। এই গ্রুপ বাইতে কি দেখাচ্ছে, আমরা পাওয়ার বি পিভট টেবিলে করতাম। প্র্যাকটিস সেটের যে ভিডিওটা কালকে আমি আপলোড করেছি সেটাতে এরকম প্র্যাকটিস আছে, যে এই ভ্যালু মানে 1 লাখ ভ্যালু কতগুলো সেল হয়েছে, একটাই সেল হয়েছে, শুধু কাউন্ট বের করার জন্য। ওই প্র্যাকটিসের ভিডিওটা অবশ্যই ফলো করো। ওই প্র্যাকটিসের ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দেবো আজকে। তাহলে কিছুটা ওখানে করানো আছে, 30টা কোশ্চেন, বাকি 70টা নিজেদের করলে বুঝতে পারবে দেখে। এই গ্রুপ বাই করলাম। এবার কোন ফাইলের উপর কাজ করেছি, সেলস ডিটেলস এর উপরে। আমি করলাম কি, ডুপ্লিকেট করলাম এটাকে। এই যে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট হোক। আর নিচে যদি খেয়াল করে, এখন দেখতে পারবে না, পরে ভিডিওটাকে জুম করে দেবে, দেবে ফাইলের যে সাইজটা বাড়ছে না সেটাও অটোমেটিকলি দেখায়। 3 MB থেকে স্টার্ট হয়েছিল, এখন হচ্ছে 9.36, 9.81 কে আটকালো। ভিডিওটা যখন আপলোড করবো জুম করে দেখলেই বুঝতে পারবে। তাহলে সেলস চ্যানেলে কাজ করেছিলাম এটার উপরে, এখানে গ্রুপ বাই সেলস ডিটেলস এ কাজ করেছিলাম এখানে, সেটা ডুপ্লিকেট করলাম এখানে। আমার এই যে পার্টিকুলার অ্যাপ্লাই স্টেপ গুলো সেম থেকে গেছে, অ্যাপ্লাই স্টেপ গুলো থেকে গেছে। এবার আমি করছি কি, সেই সেলস ডিটেলসেই যাচ্ছি, এখানে করছি রেফারেন্স। তাহলে কার উপর করছি, এই সেলস ডিটেলস এর উপরে। কোথায় করছি, রেফারেন্স 4 নম্বর, হোক। রেফারেন্স ইউজুয়ালি টাইম একটু বেশি সময় নেয় যদি ডেটা বড় হয়। এই নিচটায় অটোমেটিকলি ডেটা বাড়ছে, 5.9, 6.64, 7.59 এভাবে। এই ছোট ছোট জিনিসগুলোকেই হাইলাইট করে মানে মনে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার। ছোট জিনিসগুলো মনে থাকলে কি এই জায়গা থেকে অনেক সময় ভার্বাল ইন্টারভিউতে কোশ্চেন করে। এখানেও কিন্তু সেই ডেটাই আছে, যে 3-এ আছে, 4-এও সেই আছে। পার্থক্যটা কোথায়, 3-এর অ্যাপ্লাই স্টেপ কোনগুলো ছিল, 3-এর অ্যাপ্লাই স্টেপ সেম ছিল যা ছিল মেইন ফাইলের। এই যে মেইন ফাইলের অ্যাপ্লাই স্টেপ গ্রুপ রো, এখানে অ্যাপ্লাই স্টেপ গ্রুপ রো। কিন্তু 4 নম্বরের ফাইলে গিয়ে দেখা যাচ্ছে কোনো অ্যাপ্লাই স্টেপই নেই, হয়ে গেছে সোর্স। ডুপ্লিকেট কথার অর্থ হচ্ছে যা হচ্ছে সেটা শুধু ডুপ্লিকেট করে ফেলা, মানে কপি, জেরক্স হচ্ছে। আর রেফারেন্স এখানে, মানে রেফারেন্স যখন আমরা কানেক্ট করছি, রেফারেন্স পার্টটা হচ্ছে যেটা আমি 3-এ করব বা 1-এ করব, যেখান থেকে রেফারেন্স করছি। ধরছি এই যে সেলস ডিটেলস এ রেফারেন্স করেছিলাম, এখানে গ্রুপ রো তুলে দিলাম। ওখানে আমি গ্রুপ রো তুলে দিয়েছি, দেখি এই ফাইলে কি চেঞ্জেস আছে, তারপর বলছি আমি। ওখানে গ্রুপ রো তুলে দিয়েছি, এই যে তুলে দেওয়ার পর এখানে পুরো ডেটা শো করছে, সঙ্গে সঙ্গে এখানেও পুরো ডেটা শো করছে, কিন্তু এখানে অ্যাপ্লাই স্টেপে কিচ্ছু দেখাচ্ছে না, সোর্স দেখাচ্ছে। রেফারেন্স হচ্ছে সেই রিলেশনশিপের মতো কানেক্ট হয়ে আছে, মানে ও যা করবে আমি তাই করব, কিন্তু ডুপ্লিকেট হব না।
ডুপ্লিকেটে কি হচ্ছে, ডুপ্লিকেটে কখনো চেঞ্জ হবে না, ডুপ্লিকেট ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে চেঞ্জ করলে সেটা আমার কাজ। রেফারেন্স হচ্ছে মেইনের যা চেঞ্জ করব সেটাই সঙ্গে সঙ্গে সেখানে চেঞ্জ হবে, কিন্তু তার কোনো অ্যাপ্লাইড স্টেপ তৈরি হবে না। অ্যাপ্লাই স্টেপ কোনো তৈরি হবে না, এমসিকিউতে গুলো দেবো আমি, অ্যাপ্লাই স্টেপ কিচ্ছু তৈরি হবে না। রেফারেন্স আর ডুপ্লিকেটের এটাই সবচেয়ে বড় পার্থক্য। যখন রিয়েল টাইম প্রজেক্ট আসবে, আমি প্রফেশনাল ক্ষেত্রে বলছি, এরকম যে প্রজেক্ট প্যারামিটার বলে একটা পেজ হয়, যখন প্রজেক্ট শুরু হওয়ার আগে একটা ডিপার্টমেন্ট থাকে, তারা প্রজেক্টের প্যারামিটার সেট করে ওই পেপারে দেবে, থাকবে যে কোন কি কি জিনিস ডুপ্লিকেট করবো, কার রেফারেন্স আমরা নেব, কোন ডেটার রেফারেন্সের উপর কাজ করব, সব থাকে। ওগুলো মানে লাস্ট যখন প্রজেক্ট হবে একদম এন্ড অফ দ্য কোর্স দেখাবো প্যারামিটার পেজ কি হয়, যা তুমি করছো তার একটা রেজাল্ট, মানে যেমন ল্যাবে টেস্টিং হয়, ডেটারও টেস্টিং হয়, স্যাম্পল টেস্টিং কত পার্সেন্ট স্যাম্পল নিয়েছি, সবকিছু হয়। তাহলে আমি আপাতত এতটা রাখছি। কারোর কোনো কোয়ারি আছে বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে থাকলে বলুন, আমি আরো সেটাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করবো, বেটার করার চেষ্টা করব। স্যার রেকর্ডিংটা আজকে পেয়ে যাবো স্যার? রেকর্ডিংটা আপনি 3টে নাগাদই পেয়ে যাবেন, পুরো গ্রুপে আপডেটও দিয়ে দেবো, আসলে রেকর্ডিং অলরেডি আপলোডেড। ফার্স্ট টা আমার প্রবলেম হচ্ছিল, আমি দেখতে পাইনি, হুম তাহলে হুম, আমি একটু 3টে নাগাদই পেয়ে যাবেন, আমি এখন এডিট করে দেবো রেকর্ডিংটা। ওকে। বাকিদের আর কোনো কোয়ারি বা কোনো আরো ইমপ্রুভমেন্টের কিছু আছে, আরো সহজ করে কিছু বলার? না স্যার, মোটামুটি ঠিক আছে। ওই যে আপনি দেখালেন না ওই পাওয়ার কোয়ারি কোডিং পার্টটা, ওইটা একটুখানি ঠিক হাতে আছে, ধরে সবই বুঝতে হবে। হবে, নাহলে আর কোনো অসুবিধা নেই, কোনো কিছুই নেই। আমার একটাই প্রশ্ন, মানে আমার একটা ডিমান্ডই, হ্যাঁ, ফিডব্যাকটা অবশ্যই দিতে থাকবেন। যত আমি সবাইকে পড়াচ্ছি, কেউ হয়তো প্রফেশনাল আছে, কেউ অন্য ব্যাচে আছে, আমার অন্যান্য স্টেটের স্টুডেন্ট আছে যাদের সানডে রাত্রিরে ক্লাস হয়, যে যেভাবে আমাকে বলবে আমি সেভাবেই তাকে পড়াবো। এই যে আপনি আজকে বললেন যে স্যার আপনার সুবিধা হয় বুঝতে, আরো একটু ক্লিয়ার সহজ হবে, আমি অবশ্যই পড়িয়েছি সেভাবে। যদি আপনারা ফিডব্যাক টাইমে টাইমে দেন প্রত্যেকটা ক্লাসে, ফিডব্যাক নিতে আমার কোনো অসুবিধা নেই, তাহলে আমি আরো এটুগুলোকে আপনাদের মতো করে করতে পারি। কারণ কাউকে হয়তো এটুকু দেখালেই হয়ে যাচ্ছে, কাউকে হয়তো আরো ইনডেপথ বোঝাতে হচ্ছে। হতেই পারে কোনো কিছু এরকম না যে সে বুঝতে পারছে আমি এটাকে বেশি বোঝাতে হচ্ছে, বেশি ফেশি কিছু না, সবার বোঝার সিস্টেম একরকম। সে যেভাবে বুঝতে পারা নিয়ে কথা, আলটিমেট আমার রেজাল্ট আসা নিয়ে কথা। সেটা যেমন আপনি ফিডব্যাক দিলেন, তাই জন্য আমি আরো এটাকে সহজ করেছি। আরো যদি কিছু করতে হয়, যেমন আপনি একটা বলেছিলেন যে হাইলাইট করে দেখাতে, তখন আর হয়নি, দেখবেন এই ভিডিওতে আপনি হাইলাইট করে পাবেন, রেড আইকন দিয়ে পাবেন, হাইলাইট আইকন দিয়ে পাবেন। এই যে বলেছেন বলে এটা আমি আনছি, আমার যে এডিটর আছে তাকে আমি বলেছি এটা করতে, সে করবে। এটাই বলছি, ফিডব্যাক যেন দেয় সবাই। তাহলে আজকের মতো আমি এন্ড করছি। 3:00 সবাই রেকর্ডিং পেয়ে যাবেন, আমি রেকর্ডিং এ আপডেট করে দেবো। আর কালকে 9টা নাগাদ ক্লাস, 9টার থেকে 9টা 10 হতে পারে, কারণ হয়তো বাড়ি আসতে একটু টাইম লাগে অনেক সময়, বাট ক্লাস হবে 9টা নাগাদ। ঠিক আছে স্যার। ওকে, এন্ড করছি তাহলে।